আমার ফুল বাগান করার খুব শখ ছিল। তাই মামাবাড়ির ছাদের উপর টব দিয়ে আমি গোলাপ ফুলের পাশাপাশি গাঁদা ফুলও চাষ করতাম। মামি উচ্চ মাধ্যমিক পাস করার পরপরই বিয়ে হয়ে যাওয়াতে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। বাড়িতে কোনো কাজ নেই, তাই প্রায় সময় উনি আমার রুমে এসে বসে থাকতেন। আমি অনেকদিন ওনাকে বলেছি পুনরায় পড়াশোনা শুরু করতে, কিন্তু উনি বলেন এখন আর ওনার ওসব ভালো লাগে না। মামা সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন এবং মাঝে মাঝে দেশের বাইরেও যেতেন 1-2 সপ্তাহের জন্য। মামিকে উনি খুব একটা সময় দিতেন না। আমি বুঝতে পারতাম মামি খুব একাকিত্ব বোধ করতেন এবং চাপা একটা কষ্ট বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াতেন, কিন্তু কাউকে কখনো প্রকাশ করতেন না। ওনার জন্য আমারও খুব খারাপ লাগত। তাই একদিন আমি মামিকে জিজ্ঞাসা করলাম, আপনার উপন্যাস পড়তে কেমন লাগে? উনি বললেন উপন্যাস পড়তে ওনার খুব ভালো লাগে। তাই মনে মনে ঠিক করলাম পাবলিক লাইব্রেরির একটা কার্ড করব এবং সেখান থেকে মামিকে ভালো ভালো উপন্যাস এনে দেব। অন্তত তার সময়টা তো কাটবে উপন্যাস পড়ে। পরদিন কলেজ থেকে ফেরার পথে পাবলিক লাইব্রেরিতে গিয়ে গল্পের বইয়ের জন্য একটা কার্ড করলাম এবং মামির জন্য উপন্যাসের বই নিয়ে এলাম। মামি খুব খুশি হলেন। তারপর থেকে মামি সারাদিন আমার ঘরে শুয়ে বসে উপন্যাস পড়ে দিন কাটাতে লাগলেন, আর আমিও ওনার জন্য উপন্যাস সরবরাহ করতে লাগলাম। এভাবে আমরা পরস্পরের খুব ভালো বন্ধুতে পরিণত হলাম। সম্বোধন আপনি থেকে তুমিতে রূপান্তরিত হল। মামি এখন আর তেমন একাকী বোধ করেন না। উপন্যাস পড়ে আমার সাথে গল্প করে তার ভালো দিন কাটতে লাগল। কিন্তু আমার একটা সমস্যা তৈরি হলো যে মামি আমাকে বেশি সময় বাড়ির বাইরে থাকতে দিতেন না। কলেজ থেকে একটু ফিরতে দেরি হলেই উনি আমার মোবাইলে ফোন করা শুরু করতেন। যা হোক, আমারও মামির কাছে থাকতে ভালোই লাগত। নানা রকমের গল্প করতাম, আড্ডা মারতাম। মামি আমাকে বলতেন, তুমি যেন আবার তোমার মামার মতো না হও, বিয়ে করে বুকে সময় দিও। আমি হেসে বলতাম, আগে বিয়ে তো করি, তারপর দেখব। আমি এখন মামির সাথে অনেক ফ্রি, অনেক কথাই হয়। একদিন উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কারো সাথে প্রেম করি কিনা বা কাউকে পছন্দ করি কিনা। আমি হেসে বললাম, যাও, পড়াশোনা করে যতটুকু সময় পাই সেটা তো তোমাকেই দেই, তো প্রেম করব কখন? প্রেম করতে হলে মেয়েদের সময় দিতে হয়, বুঝলে? মামি আমার নাক চেপে দিয়ে বলতেন, তাই নাকি মশাই? মামি আমার সাথে ইয়ার্কি ফাজলামও করতেন, কিন্তু আমি কখনোই সেগুলোকে সিরিয়াসভাবে নিতাম না। আসলে আমি মামিকে খুবই শ্রদ্ধা করতাম এবং বন্ধু হিসেবে ভালোবাসতাম। এছাড়া ওনাকে নিয়ে আমার মাথায় কখনো কোনোদিন খারাপ চিন্তা আসেনি। এক কথায়, ওনার প্রতি আমার কোনো খারাপ নজর ছিল না। ব্যবসার কাজে মামা যখন 1-2 সপ্তাহ বাসায় থাকতেন না, তখন আমার রুমে গভীর রাত পর্যন্ত চলত আমাদের আড্ডা। তারপর মামি রাত 2টা বা 3টা নাগাদ নিজের ঘরে গিয়ে শুতেন। এখন মামা 2 সপ্তাহের জন্য দেশের বাইরে, তাই গভীর রাত পর্যন্ত আমরা আড্ডা দিতে লাগলাম। কলেজে একদিন লিমন নামে এক ছেলের সাথে আমার পরিচয় হলো। আলাপের এক পর্যায়ে জানতে পারলাম ও আমাদের পাড়ারই ছেলে এবং ওদের বাড়ি আমার মামার বাড়ির 2টা বাড়ির পরে। যা হোক, তারপর থেকে আমরা বন্ধু হয়ে গেলাম এবং একসাথে কলেজে যাতায়াত করতে লাগলাম। এর মধ্যে একদিন ও আমাকে কলেজ ফাঁকি দিয়ে মর্নিং শোতে একটা ইংরেজি হিন্দি ফিল্ম দেখতে নিয়ে গেল। ফিল্মটা দেখার পর শরীরের মধ্যে কেমন যেন একটা ভাব হতে লাগল। বাসায় ফিরে দেখি মামি আমার রুমে শুয়ে একটা উপন্যাস পড়ছেন। আমাকে দেখে হেসে বললেন, যাও, তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, খুব খিদে পেয়েছে, একসাথে খাব। কথাটি বলে উনি উপন্যাসটা বন্ধ করে ডাইনিং রুমে চলে গেলেন। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি টেবিলে খাবার সাজিয়ে মামি বসে আছেন। আমি যেতেই খাওয়া শুরু হলো। খেতে খেতে আমরা গল্প করতে লাগলাম এবং এক পর্যায়ে আমি লিমন নামে আমার বন্ধুর কথাটা মামিকে বললাম। মামি হেসে বললেন, দেখো, লিমনকে পেয়ে আবার আমাকে ভুলে যেও না যেন, আর বাইরে বসে আড্ডা মেরো না গিয়ে। আমি বললাম, না না, তা কেন হবে? খাওয়া শেষ করে রুমে চলে এলাম। কিছুক্ষণ পরে মামিও আমার ঘরে এসে ঢুকলেন। মামিকে বললাম, মামি, তুমি একটু আমার টেবিলে বসে উপন্যাসটা পড়ো, আমি একটু শুয়ে নেই, শরীরটা কেমন যেন ভালো লাগছে না গি। মামি এসে বললেন, কেন, কি হয়েছে? জ্বর টর হয়নি তো? আমি বললাম, আরে না, মাথাটা একটু ব্যথা করছে গি। মামি বললেন, তুমি শুয়ে পড়ো, আমি বরং তোমার কপালটা একটু টিপে দেই গি। আমি বললাম, আরে না না, কপাল টিপতে হবে না, একটু ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে গে। আসলে ওই হিন্দি সিনেমা দেখার পর থেকেই আমার শরীরের উত্তাপ যেন বেড়ে গিয়েছিল।
কেবল ঘুরে ফিরে ফিল্মের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছিল। মামিকে আমি এই কথাগুলো বলতে পারছিলাম না। তাই মনে করলাম মামিকে ঘুমের কথা বললে উনি যদি একটু ওনার ঘরে যান তবে হয়তো একটু ভালো লাগতে পারে। কিন্তু মামি যেতে নারাজ। উনি বললেন, তুমি শুয়ে পড়ো, আমি তোমার পাশে বসে মাথা টিপে দেই গু। আমি বললাম, না না, তা হয় না গি। উনি বললেন, কেন হয় না? অসুবিধাটা কি? আমি বললাম, কেউ যদি এভাবে আমাদের দেখে ফেলে তবে ব্যাপারটা ভালো দেখাবে না গি। উনি বললেন, আরে বাপু, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া এখানে কে আছে দেখার মতো? আমি বললাম, কেন, কাজের মাসি তো আছেন গু। মামি বললেন, ধুর বোকা, উনি তো নিচে রান্নাঘরে রাতের জন্য রান্না করছেন। আর উনি যদি দেখেই নেন তো এতে খারাপ মনে করার কি আছে? আমি হেসে বললাম, মামি, কার মনে কি আছে বলা তো যায় না। আমরা হয়তো খারাপ কিছু মনে না করে দুজনে পাশাপাশি বসে থাকব, কিন্তু ব্যাপারটা ওনার কাছে স্বাভাবিক নাও মনে হতে পারে গি। উনি ব্যাপারটা বুঝতে পারলেন এবং বললেন, ঠিক আছে, আমি তাহলে তোমার পাশে চেয়ারে বসে উপন্যাসটা পড়ি উ। আমি বললাম, ঠিক আছে, পড়ো উ। মে মাস, বেশ বৃষ্টি হচ্ছে। মামি হঠাৎ বলে উঠলেন, আজ আমার মা ফোন করেছিলেন গু। আমি চোখ খুলে মামির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন উনি? আসছেন নাকি এখানে? মামি বললেন, না, উনি আসতে পারবেন না। তবে 1 সপ্তাহ পরে আমার ছোট বোন রুমানার পরীক্ষা শেষ হয়ে গেলে ও আসবে গু। আমি জিজ্ঞাসা করলাম, কোন ক্লাসে পড়ে ও? মামি বললেন, ক্লাস 9-এর পরীক্ষা দিচ্ছে গি। কাল সকালে মামা বাড়িতে ফিরবেন, তাই রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল মামির ডাকে। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। দেখি মামি দাঁড়িয়ে আছেন বাইরে, সুন্দর একটা নিষ্পাপ হাসি মুখে নিয়ে। বললেন, কি গো, আজ কলেজে যাবে না? কটা বাজে দেখেছ? আমি বললাম, হ্যাঁ যাব। বলেই তাড়াতাড়ি রুমের দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি বেলা 11টা বাজে। মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক দেরি হয়ে গিয়েছে, আজ আর কলেজে গিয়ে লাভ নেই। মামি জিজ্ঞাসা করলেন, কি হলো, মুখটা অমন ভারী হয়ে গেল কেন? বললাম, আজ কলেজের ক্লাসটা মিস হয়ে গেল। মামি বললেন, এক কাজ করো, লিমনকে ফোন করে দেখো ও কলেজে গেছে কিনা। তাহলে পরে গিয়ে ওর কাছ থেকে আজকের ক্লাসের নোটগুলো নিয়ে আসতে পারবে। আমি বললাম, গুড আইডিয়া, থ্যাংক ইউ মামি গ। ছটপট লিমনকে ফোন করলাম। ও বলল ও এখন ক্লাসে আছে, আমাকে পরে ফোন দেবে। আমি কি ঠিক আছে কি বলে ফোনটা রেখে দিলাম। মামি বললেন, যাও, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও। সকাল থেকে এখনো কিছু খাইনি, তুমি এলে একসাথে নাস্তা করব উ। আমি বললাম, সে কি, তুমি এখনো নাস্তা করনি কেন? মামি বললেন, ইচ্ছা করছিল না, তাই উ। আমি জিজ্ঞাসা করলাম, মামা এসেছেন? মামি বললেন, হ্যাঁ, সকাল 8টায় এসেছেন গু। আবার জিজ্ঞাসা করলাম, কোথায়? মামা রুমে ঘুমাচ্ছেন নাকি? মামি বললেন, আরে না, একটু আগে অফিসে চলে গিয়েছেন গু। আমি বললাম, ঠিক আছে, তুমি নিচে যাও, আমি আসছি গু। আমি ঝটপট করে বাথরুমে ঢুকে পড়লাম এবং স্নান সেরে ড্রেস করে নিচে নেমে গেলাম নাস্তা করতে। মামি আর আমি একসাথে নাস্তা করলাম। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। দেখি লিমন ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই লিমন জিজ্ঞাসা করল, কিরে, আজ যে কলেজে এলি না? ঘুম ভাঙ্গেনি নাকি? বললাম, না রে, উঠতে অনেক দেরি হয়ে গেছে গি। ও বলল, বুঝেছি, গতকালের সিনেমা দেখে সারারাত ঘুমানি, তাই না? আমি মামির দিকে তাকিয়ে একটু আড়ষ্ট হয়ে ওকে বললাম, আরে না, তেমন কিছু না, এমনিতেই ঘুমটা একটু দেরিতে ভেঙেছে। আমি কথার বিষয়বস্তু পাল্টে ওকে বললাম, লিমন, আজকের ক্লাসের নোটগুলো আমার দরকার। তুমি কি আমাকে আজ সেগুলো দিতে পারবে? ও বলল, ঠিক আছে, তুমি এক কাজ করো, সন্ধ্যায় আমার বাড়িতে চলে এসো উ। আমি বললাম, ঠিক আছে, বাই উ। ফোনটা কেটে দিয়ে একটু ভয়ে ভয়ে মামির দিকে তাকালাম। দেখি উনি প্লেটের দিকে তাকিয়ে খেয়ে চলেছেন। আমি বললাম, কি হলো, কথা বলছো না কেন মামি? মামি একটু রাগ রাগ ভাব নিয়ে বললেন, কাল তাহলে সিনেমা দেখতে যাওয়া হয়েছিল? আমাকে তো একদম বলনি। আমি ঘাবড়ে গেলাম। থতমত খেয়ে বললাম, হ্যাঁ, মানে কি? মামি বললেন, থাক, আর মানে করতে হবে না, আমি বুঝেছি। তো আমাকে বলনি কেন সেটা? আমি বললাম, কি বলো, সেটা তো ভালো কিছু না গি। মামি বললেন, ভালো খারাপ তুমি আমাকে সবকিছু বলতে পারো। আমি তোমার মামি, কিন্তু বন্ধুও বটে, তাই নয় কি?
আমি বললাম, হ্যাঁ গু। উনি এবার জিজ্ঞাসা করলেন, তো কোন ফিল্ম দেখেছ? আমি মাথা নিচু করে বললাম, একটা হিন্দি ফিল্ম গু। মামি অমনি হো হো করে হেসে উঠলেন এবং বললেন, তুমি তাহলে অনেক বড় হয়ে গিয়েছ দেখছি। আজকাল হিন্দি ছবি দেখা হচ্ছে। আমি বললাম, প্লিজ মামাকে আবার এসব কথা বলে দিও না গে। মামি বললেন, আরে না রে বোকা, বলবো না গি। সন্ধ্যায় লিমনের বাড়িতে গেলাম নোট আনতে। দেখি বাড়িতে অন্য কেউ নেই, শুধু লিমন একা। আমি বললাম, তোমার মা ভাই সব কোথায় গিয়েছেন? ও বলল, ওরা কোনো আত্মীয়ের বিয়েতে গিয়েছে। তাই ওর মা বাবা ভাই সবাই ওখানে গিয়েছে, ফিরতে রাত হবে। ও আমাকে ওর রুমে নিয়ে বসাল। আমি তাড়াতাড়ি নোটগুলো চাইতেই ও বলল, আরে বসো না, এত তাড়াহুড়োর কি আছে? আমি বললাম, না, বাসায় গিয়ে নোটগুলো একটু পড়তে হবে তো, তাই ও বলল, আরে ভাই, সারাদিন শুধু নোট পড়লেই হবে? মাঝে মাঝে একটু অন্য জিনিসও পড়ো, না হলে তো সারা জীবন একদম বোকায় রয়ে যাবে গু। আমি বললাম, সেটা আবার কি জিনিস? ও বলল, একটু দাঁড়াও। বসেই লিমন ওর বিছানার নিচ থেকে কিছু চটি বই বার করে আমার সামনে ধরল। আমি জিজ্ঞাসা করলাম, কি এগুলো? ও বলল, হাতে নিয়ে নিজেই দেখো না গি। জীবনে এরকম বই আমি আগে কখনো দেখিনি। ও আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি বস, কেমন লাগছে? আরও দেখবে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আরও আছে তোমার কাছে? ও বলল, আরে আমার কাছে এগুলোর গোডাউন আছে। চাইলে তুমিও নিতে পারো আমার কাছ থেকে। পরে আবার ফেরত দিয়ে দিও। আমি এক এক করে অনেকগুলি বই দেখলাম। এর মধ্যে আমি বুঝতে পারছিলাম না কি করব, নেব নাকি নেব না। নিতে তো ইচ্ছে করছে, কিন্তু যদি মামির কাছে ধরা পড়ে যাই তবে তো সর্বনাশ। লিমন খুবই চালু টাইপের ছেলে, ও আমার মনের অবস্থাটা বুঝতে পারল এবং বলল, আরে কোনো ভয় নেই, নিয়ে যাও। তুমি না পড়লে কি বুড়ো হয়ে গেলে পড়বে এসব? আমি মনে মনে বললাম, যা হওয়ার হবে, একটা নিয়ে তো যাই। আমি সুন্দর ছবিওয়ালা একটা বই নিয়ে নিলাম। এরপর লিমন আমাকে ওদের ড্রয়িং রুমে নিয়ে গেল এবং একটি মুভি চালিয়ে দিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, এগুলোও আছে তোমার কাছে? ও হেসে জবাব দিল, আমি তো আর তোমার মতো নই, সব আছে আমার কাছে। তোমার যদি কখনো প্রয়োজন হয় তো নিয়ে যেও আমার কাছ থেকে গু। এর মধ্যে আমার মোবাইলটাও বেজে উঠল। দেখি মামি ফোন করেছেন। আমি ফোনটা ধরলাম। মামি জিজ্ঞাসা করলেন, আর কত দেরি হবে আসতে? আমি বললাম, 10-15 মিনিটের মধ্যেই আসছি। মামি ফোন রেখে দিলেন। আমি লিমনকে বললাম, বস, তোমার সাথে থেকে এনজয় করতে পারলে ভালোই লাগতো, কিন্তু কি করব বলো? ওদিকে মামি কি বলবে কে জানে গি। ও বলল, নো প্রবলেম বস। আরেকদিন প্রোগ্রাম দেব যখন বাড়িতে কেউ থাকবে না। আমি সম্মতি দিয়ে বিদায় নিলাম। বাসায় ফিরে দেখি মামা মামি দুজনেই আমার জন্য অপেক্ষা করছেন খাবার টেবিলে। আমি তাড়াতাড়ি উপরে আমার রুমে গিয়ে নোটগুলো টেবিলে আর বইটা আমার বেডের নিচে লুকিয়ে রেখে নিচে নেমে এলাম খাবারের জন্য। খাবার টেবিলে মামার সাথে অনেক কথা হলো। আমার পড়াশোনা কেমন চলছে জিজ্ঞাসা করলেন। এক পর্যায়ে মামা বললেন, সানিম আমার নাম, আগামী সপ্তাহে আমি আর তোমার মামি একটু ঘুরতে যাব এবং ওখান থেকে মুম্বাই হয়ে তারপর ফিরব। ফিরতে প্রায় 1 মাস লেগে যাবে। তুমি কি যাবে আমাদের সঙ্গে? আমি বললাম, না না মামা, আমি যাব না। আপনারা বরং ঘুরে আসুন। আমার পড়াশোনা আছে, আর তাছাড়া সামনে আমার ইয়ার ফাইনাল পরীক্ষা গো। মামা বললেন, ও আচ্ছা, ঠিক আছে। তোমার খাওয়া দাওয়ার জন্য কাজের মাসি থাকবেন। আর তোমার মামির ছোট বোন রুমানাও আসছে আগামী সপ্তাহে, ও তোমাকে সময় দেবে এই কদিন গো। আমি বললাম, ঠিক আছে মামা, আপনারা আমাকে নিয়ে এত চিন্তা করবেন না। আপনারা নিশ্চিন্তে গিয়ে ঘুরে আসুন গো। আমি খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে আমার রুমে গিয়ে পড়ার টেবিলে বসেছি নোটগুলো নিয়ে। এর মধ্যে মামি রুমে ঢুকলেন। বললেন, কি এত দেরি হলো যে বাসায় ফিরতে? আমি বললাম, নোটগুলো বুঝে আনতে একটু দেরি হয়ে গেল গু। মামি বললেন, চলো না আমাদের সাথে, খুব মজা হবে গু। আমি দুষ্টুমি করে বললাম, না, আমি কাবাবের হাড্ডি হতে চাই না গে। মামি আমার চুল মুঠি করে ধরে বললেন, খুব পেকেছ না? আমি বললাম, যেটা সত্যি তাই বললাম গু। মামি খুবই অনুরোধ করতে লাগলেন আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমার যেতে মন চাইছিল না। যা হোক, মামিকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম আমাকে না নেওয়ার জন্য। মামি শেষমেশ গুড নাইট বলে ওনার রুমে চলে গেলেন। আমি রুমের লাইটটা নিভিয়ে দিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালালাম এবং বইটা হাতে নিলাম পড়ার জন্য। আহারে, কি সুন্দর সব ছবিগুলো! আমি এবার একটা গল্প পড়তে শুরু করলাম।
গল্পটা ছিল প্রাইভেট টিচারের সাথে ছাত্রীর গল্প। পরে আমার অবস্থা তো চরমে। মামির কথা মনে পড়ল। মামিকে দেখতে অপরূপ লাগে। মামি যখন হাসেন তখন ওনার গালে সুন্দর টোল পড়ে। ঠোঁট। এক কথায় আমার মামি একজন আদর্শ রমণী। মামাকে খুবই ভাগ্যবান মনে হলো এরকম একজন সুন্দরী রমণীর স্বামী হওয়ার জন্য, এবং একটু একটু হিংসাও হলো মামার উপর। সবথেকে বেশি যেটা হলো সেটা হচ্ছে রাগ। এইরকম একজন সুন্দরী স্ত্রী ঘরে রেখে দিনের পর দিন মামা যে কি করে বাইরে থাকেন সেটা আমার ভাবতেই কষ্ট হয়। আর মামি রাতের পর রাত একা একা উপোস করে রাত কাটান, বিছানায় শুয়ে ছটফট করেন। হঠাৎ কেমন যেন একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পেলাম পাশের ঘর থেকে। তাহলে কি মামি কাঁদছেন? কেন? এরপর মামির গলার আওয়াজ শুনতে পেলাম। উনি কাঁদতে কাঁদতে মামাকে বলছেন, জীবনে একটুও সুখ দিতে পারলে না আমাকে। সারাদিন শুধু টাকা টাকা করেই ব্যস্ত থাকো। মাসের মধ্যে হয়তো মাত্র সপ্তাহখানেক আমার সাথে রাত কাটাও, তাও না থাকার মতো। তোমার কাছ থেকে না পেলাম আমি মনের সুখ, না পেলাম শরীরের সুখ। পেটের ক্ষুধা তুমি মেটালেও আমার শরীরের ক্ষুধা তুমি মেটাতে পারোনি। এত কষ্ট দেওয়ার থেকে তুমি আমাকে মেরে ফেলো। 2 বছর হলো বিয়ে হয়েছে, আজ পর্যন্ত একটা বাচ্চাও আমাকে দিতে পারলে না। রাতে একটু সময়ের জন্য ঘরে আসো, আর হতে না হতেই তোমার শেষ হয়ে যায়, তুমি নেতিয়ে পড়ো। তুমিই বলো, এটা কি কোনো জীবন হলো? মামাকে একটা কথাও বলতে শুনলাম না। আমার খুব খারাপ লাগতে লাগল। মনে হলো এখনই ডেকে মামিকে আমার রুমে নিয়ে আসি এবং সান্ত্বনা দেই। হঠাৎ মনে হলো, আমি এসব কি চিন্তা করছি? মামিকে নিয়ে আমি এসব কি ভাবছি? আস্তে আস্তে নিচে গিয়ে ডাইনিং রুম থেকে জল খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে জলদি করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। যাবার সময় যথারীতি মামির সঙ্গে দেখা হলো না, কিন্তু মামিকে একবার দেখতে খুব ইচ্ছা করছিল। মামা ঘরে ছিলেন, তাই আমার সেই ইচ্ছাটাকে মনের মাঝেই রেখে কলেজের পথে রওনা হলাম। কলেজে গিয়ে লিমনের সঙ্গে দেখা হতেই ও এগিয়ে এসে বলল, কি বস, রাতে ঘুম কেমন হলো? কবার হাত মারলে কাল রাতে? এভাবেই চলছে সময়। তো বন্ধুরা, মামির সাথে আমার খুব ভালো সময় কাটছে। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। আর যদি বন্ধুরা গল্পটি শুনে ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটা লাইক অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে সবার আগে মজার গল্পটি আপনি শুনতে পান। এতক্ষণ গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।